আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, পতাকায় আগুন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বহিষ্কৃত মুখপাত্র চিনয় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে ভাঙচুর এবং জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন দেবার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে ঘটনা ঘটে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে। এবারে জানাবো আদালতের এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে অভিযোগ জানিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, কারাগারে তাকে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামের এক ব্যক্তিকে নিহতের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। জানাবো মমতা ব্যানার্জির বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে মমতার এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। এদিকে মালয়েশিয়ায় ৭,০০০ বাংলাদেশি গ্রেপ্তার। মালয়েশিয়ায় ৭,০০০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। হরিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭,৮২২ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট ৪১,২৩৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এবারে থাকছে সামনে নির্বাচন সহজ হবে না তারেক রহমান। জনগণের কাছে থাকার এবং জনগণকে কাছে রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দিন যত যাচ্ছে তত বোঝা যাচ্ছে সামনে নির্বাচন এত সহজ হবে না। নির্বাচন অনেক কঠিন হবে। আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা মোকাবেলা করতে যাচ্ছি, হতে পারে আমাদের একটি প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন দেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। এবং সর্বশেষ জানাবো থার্ড টার্মিনালে অতিরিক্ত ব্যয় নিয়ে তদন্ত হবে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে এখন পর্যন্ত ২৩,০০০ কোটি টাকা খরচ হয়েছে। দুর্নীতি না হলে এত টাকা খরচ হবার কথা নয় বলে একটি কিনোট পেপারে উঠে এসেছে। নিশ্চয়ই অতিরিক্ত খরচের বিষয়টি তদন্ত করা হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, পতাকায় আগুন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর এবং জাতীয় পতাকা নামিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে ঘটনা ঘটে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিও দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। চিনয় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের ৬ জনের একটি প্রতিনিধি দল হাইকমিশনের কার্যালয়ের ভিতরে যায় এবং স্মারকলিপি জমা দেয়। এর বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে। পরে হাইকমিশন কার্যালয়ে কিছু সাইনবোর্ডে ভাঙচুর করে এবং তাতেও আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছে, ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটনা ঘটেছে তা দেখেনি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভেতরে দেখতে পাননি। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসটি ঘুরে দেখেন এবং হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তবে এই বিষয়ে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেনি। একই ঘটনায় বিক্ষোভ হয়েছে ভারতের কুচবিহারেও। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু মঞ্চ। সংগঠনটির সদস্যরা পার্শ্ববর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংড়াবান্ধায় বিক্ষোভ মিছিল করে। এ কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা ছিল সীমান্ত এলাকায়। এদিকে বিক্ষোভ হয়েছে ভারতের পেট্রোপোল সীমান্তেও। সেখানেও সমাবেশ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু নেতৃত্বে।
সমাবেশ থেকে অভিযোগ করা হয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, এটি বন্ধ না হলে ভবিষ্যতে সীমান্তে দীর্ঘমেয়াদী অবরোধ দেবারও ঘোষণা দেন তারা। 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে, এমন অভিযোগ। এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে অভিযোগ জানিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, কারাগারে তাকে 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামের এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক ইকরামুল হক তাকে গ্রেপ্তারের দেখানোর আবেদন করেন। শুনানির জন্য আদালতে হাজির করা হয় পলককে। এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না সে। এই কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা রয়েছেন, তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন করতে বলেন। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয়। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় 26 অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রিয়াজুলের পূর্ব পরিচিত বিলাল হোসেন। মমতা ব্যানার্জির বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ফখরুল। বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে মমতার এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। সোমবার লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের কাছে দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম যে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ। আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। তিনি বলেন, আমি মনে করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এ ধরনের কোনো চিন্তা তাদের মধ্যে থাকা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তির যুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তকে রুখে দেবে। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চেয়েছেন। এনডিটিভি লিখেছে, বাংলাদেশে আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনামৃত সংঘ ইসকনের 3 জন পুরোহিত গ্রেপ্তার খবরের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন দাবি তুললেন। ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হবার বা বিপন্ন হবার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়া প্রচারিত করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা বারবার বলছি, এখানে ভারতের সাংবাদিকরা এসেছিলেন, তারাও দেখেছেন। পশ্চিম বাংলা এবং ভারতের অনেক নামকরা সাংবাদিক এখানে এসেছিলেন। বাংলাদেশে এ ধরনের কোনো পরিস্থিতি নেই, অথচ ভারতবর্ষের মিডিয়া তাদের নেতারা যেভাবে সম্পূর্ণ এটাকে মিথ্যাচার করে প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, তা কোনোভাবেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে কথাগুলো বলা হচ্ছে সেটা খুব পরিষ্কার যে ইসকনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকিস্বরূপ। মালয়েশিয়ায় 7,000 বাংলাদেশি গ্রেপ্তার। মালয়েশিয়ায় 7,000 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। হরিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে 7,822 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট 41,234 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সর্বোচ্চ ইন্দোনেশিয়ার 12,588 জন, মিয়ানমারের 7,112 জন নাগরিক গ্রেপ্তার। চলমান অভিযানে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পাশাপাশি 1,600 জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা। ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের জনসাধারণের অভিযোগসহ চিহ্নিত হটস্পট অবস্থানগুলোতে প্রয়োগের উপর জোর দেওয়া হয়। তার টার্মিনালে অতিরিক্ত ব্যয় নিয়ে তদন্ত হবে হাসান আরিফ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা
এএফ হাসান আরিফ বলেছেন, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণে এখন পর্যন্ত 23,000 কোটি টাকা খরচ হয়েছে। দুর্নীতি না হলে এত টাকা খরচ হবার কথা নয় বলে একটি কিনোট পেপারে উঠে এসেছে। নিশ্চয়ই অতিরিক্ত খরচের বিষয়টি তদন্ত করা হবে। সোমবার হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। এভিয়েশন খাতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটির আয়োজন করে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সবকিছুতেই সংস্কার একটি বিষয় আছে। দুদকও সংস্কার করবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি বিষয় যেটি বিগত 17 বছরে ঘটেছে সেগুলো শ্বেতপত্র আসছে, সেভাবে বিমানেরও শ্বেতপত্র আসবে। শ্বেতপত্র মানে শুধু অভিযোগই আনা না, এটি আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া।